যে কুসুমকে একদিন ড্রাইভারের মেয়ে বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছিল, আজ সেই কুসুমই কিনা গাঙ্গুলি বাড়ির সর্বেসর্বা। কিন্তু সুখের দিন আসতেই মীনাক্ষী চালল এমন এক ভয়ঙ্কর চাল, যাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হল আয়ুষকে। একদিকে মায়ের জেদ, অন্যদিকে ভালোবাসার পরীক্ষা। শেষ পর্যন্ত কি কুসুমের সিঁথিতে সিঁদুর উঠবে, নাকি চক্রান্তের জালে সব শেষ হয়ে যাবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইন্দ্রাণী গাঙ্গুলি ফোনের পর্দায় নিজের ছেলে আয়ুষের ছবি দেখে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। তার চোখের সামনে যেন গোটা পৃথিবীটা ওলটপালট হয়ে যেতে থাকে। শঙ্কর যখন পরম উৎসাহে তার মেয়ের হবু বরের কথা বলছিল, ইন্দ্রাণী তখন নিজের হৃৎস্পন্দন কানে শুনতে পাচ্ছিলেন। তার মনে হাজারো প্রশ্ন ভিড় করে আসে। যে ছেলে চন্দননগরের রাজপ্রাসাদ ছেড়ে এক মুহূর্ত কোথাও থাকতে পারত না, সে আজ মালদার এক অখ্যাত গ্রামে সাইকেল চালিয়ে বাজার করছে, আবার কুসুমের ঠাম্মি তাকেই নাতজামাই করার স্বপ্ন দেখছে। ইন্দ্রাণী অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। তিনি শঙ্করের সামনে নিজের উত্তেজনা প্রকাশ না করে অত্যন্ত স্বাভাবিকভাবে ফোনটা ফিরিয়ে দেন এবং মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করতে শুরু করেন। তিনি জানতেন এই খবর জানাজানি হলে গাঙ্গুলি পরিবারের সম্মানে ধুলো পড়বে। অন্যদিকে গ্রামের সেই ছোট্ট কুঁড়েঘরে আয়ুষ আর কুসুমের জীবনের সমীকরণ দ্রুত বদলাতে শুরু করে। আয়ুষ যেন শহরের সেই দাম্ভিক মেজাজ হারিয়ে সম্পূর্ণ অন্য এক মানুষে পরিণত হয়েছে। সে প্রতিদিন সকালে উঠে কুসুমের কাজে হাত লাগায়, কখনো শাক বাছতে বসে, কখনো আবার ঈশানের সাথে পাল্লা দিয়ে রান্নার তদারকি করে। কুসুম আড়ালে দাঁড়িয়ে এসব দেখে আর নিজের অজান্তেই তার চোখের কোণে জল জমা হয়। সে মনে মনে ভাবে, যে মানুষটা তার জন্য এত বড় আত্মত্যাগ করতে পারে, তাকে সে কোন মুখে ফিরিয়ে দেবে? কিন্তু পরক্ষণেই দেবীমার গম্ভীর মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। কুসুম ভালো করেই জানে, ইন্দ্রাণী গাঙ্গুলি কখনোই একজন সামান্য গাড়ির চালকের মেয়েকে নিজের ঘরের বড় বৌমা হিসেবে মেনে নেবেন না। একদিন বিকেলে আয়ুষ কুসুমকে গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো বটগাছের নিচে ডেকে নিয়ে যায়। সেখানে সূর্যাস্তের লাল আলো কুসুমের মুখে এসে পড়ছিল। আয়ুষ কুসুমের হাত দুটো শক্ত করে ধরে বলে, কুসুম, আমি জানি তুমি কিসের ভয় পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, মায়ের আশীর্বাদ আমি ঠিক আদায় করে নেব। মা তোমাকে ভালোবাসেন, আর যখন তিনি জানবেন যে তুমিই আমার জীবনের একমাত্র ধ্রুবতারা, তখন তিনি আর অমত করবেন না। কুসুম শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোট স্যার, আপনি আকাশ কুসুম কল্পনা করছেন। আকাশ আর পাতাল কখনো এক হয় না। আমি আপনার ঘরের যোগ্য নই। কিন্তু আয়ুষের জেদের কাছে কুসুমের সব যুক্তি হেরে যেতে থাকে। এদিকে চন্দননগরে ফিরে ইন্দ্রাণী গাঙ্গুলি আর এক মুহূর্ত সময় নষ্ট করেন না। তিনি মীনাক্ষীকে ডেকে পাঠান এবং তাকে তড়িঘড়ি মালদার উদ্দেশ্যে রওনা হতে বলেন, তবে কোনো শুভ কাজে নয়, বরং আয়ুষকে ভুল বুঝিয়ে ফিরিয়ে আনার জন্য। ইন্দ্রাণী মীনাক্ষীকে বুঝিয়ে দেন যে কোনোভাবেই যেন শঙ্কর বা তার পরিবার বুঝতে না পারে যে তিনি সব জেনে গেছেন। মীনাক্ষী মনে মনে খুশি হয়, কারণ সে বরাবরই কুসুমকে হিংসে করে এসেছে। সে মালদায় পৌঁছে যখন দেখে আয়ুষ সাধারণ পোশাকে দাওয়ায় বসে মুড়ি খাচ্ছে, তখন তার পিত্তি জ্বলে যায়। সে আড়ালে আয়ুষকে গিয়ে বলে, দাদাভাই, মা খুব অসুস্থ। তোমার এই খামখেয়ালিপনার জন্য মায়ের যদি কিছু হয়ে যায়, তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না। মায়ের অসুস্থতার কথা শুনে আয়ুষ বিচলিত হয়ে পড়ে। সে কুসুমকে কিছু না জানিয়েই ঈশানকে সাথে নিয়ে তড়িঘড়ি কলকাতার দিকে রওনা দেয়। কুসুম যখন বাজার থেকে ফিরে দেখে আয়ুষ নেই, তখন তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। সে বুঝতে পারে তার আশঙ্কাই সত্যি হতে চলেছে। শঙ্কর যখন বাড়ি ফেরে, তখন সে ইন্দ্রাণীর কাছ থেকে পাওয়া সেই চরম অপমানের কথা কুসুমকে জানায়। আসলে ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করকে ডেকে পরিষ্কার জানিয়ে দেন যে তার ছেলের সাথে কুসুমের বিয়ের কথা যেন সে স্বপ্নেও না ভাবে। শঙ্কর ভেঙে পড়ে। সে কুসুমকে বলে, মা, আমরা ছোট মানুষ, আমাদের ছোট স্বপ্ন দেখাই ভালো। কুসুম চোখের জল মুছে ফেলে। সে ঠিক করে সে আর কখনোই আয়ুষের সাথে যোগাযোগ করবে না। কিন্তু ভালোবাসা কি এত সহজে হার মানে? কয়েকদিন পর ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই কুসুমের গ্রামে উপস্থিত হন, তবে আশীর্বাদ করতে নয়, বরং কুসুমকে এক চরম শর্ত দিতে। তিনি কুসুমকে বলেন, যদি তুমি সত্যিই আমার ছেলের ভালো চাও, তবে তাকে এই গ্রাম থেকে চিরতরে বিদায় করে দাও, আর এমন কিছু করো যাতে সে তোমাকে ঘৃণা করতে শুরু করে। কুসুম পাথরের মতন দাঁড়িয়ে থাকে। সে জানে আয়ুষের ভবিষ্যতের জন্য তাকে এই বিষ পান করতেই হবে। গল্পের মোড় ঘুরে যায় যখন আয়ুষ আবার গ্রামে ফিরে আসে এবং দেখে কুসুম অন্য একজনের সাথে বিয়ের পিঁড়িতে বসার নাটক করছে। আয়ুষের বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। সে কুসুমকে অনেক প্রশ্ন করে, কিন্তু কুসুম নির্বাক থেকে যায়। ঈশান এই চক্রান্তের কিছুটা আঁচ করতে পেরে গোপনে তদন্ত শুরু করে এবং একসময় সে ইন্দ্রাণী গাঙ্গুলির সেই ষড়যন্ত্রের প্রমাণ পেয়ে যায়,
যেখানে তিনি শঙ্করকে ভয় দেখিয়েছিলেন। ঈশান সব সত্যি আয়ুষকে জানিয়ে দিলে আয়ুষ আর এক মুহূর্ত দেরি না করে বিয়ের আসর থেকে কুসুমকে তুলে নিয়ে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে দাঁড়িয়ে বলে, মা, তুমি আমাদের আলাদা করতে চেয়েছিলে, কিন্তু ভালোবাসা যে পবিত্র, সেখানে কোনো ষড়যন্ত্র কাজে আসে না। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের ভুল বুঝতে পারেন যখন তিনি দেখেন কুসুমের প্রতি আয়ুষের টান কতটা গভীর। অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বাড়ির বড় বৌমা হিসেবে বরণ করে নেন এবং শঙ্কর ও তার পরিবারকে সম্মানের সাথে নিজের পরিবারে ঠাঁই দেন। এভাবেই এক তিক্ত সম্পর্কের মধুর সমাপ্তি ঘটে আর কুসুম ও আয়ুষের এক নতুন জীবনের সূচনা হয়, যা ভালোবাসা আর বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। মালদার সেই সাধারণ গ্রাম থেকে শুরু হওয়া গল্পটি চন্দননগরের রাজপ্রাসাদে গিয়ে এক পূর্ণতা পায়, যা দর্শকদের মনে এক গভীর রেখাপাত করে রেখে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নিজের ভুল বুঝতে পেরে কুসুমকে বুকে টেনে নিলেন, তখন চন্দননগরের গাঙ্গুলি বাড়িতে যেন অকাল দীপাবলি শুরু হয়ে গেল। কিন্তু এই সুখের পথে এখনও অনেক কাঁটা বাকি ছিল। বিশেষ করে মীনাক্ষী আর তার সঙ্গপাঙ্গরা কিছুতেই মেনে নিতে পারছিল না যে একজন সাধারণ ড্রাইভারের মেয়ে এই রাজপ্রাসাদের সর্বেসর্বা হয়ে উঠবে। মীনাক্ষী আড়ালে দাঁড়িয়ে কুসুমের এই রাজকীয় বরণ দেখছিল, আর তার মনে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক কুসুমকে এই বাড়ি থেকে সে তাড়াবেই। অন্যদিকে আয়ুষ আর কুসুমের জীবনে তখন এক নতুন বসন্তের ছোঁয়া লেগেছে। আয়ুষ কুসুমের জন্য ঘরের সব আসবাবপত্র নতুন করে সাজিয়ে তুলল। সে চাইছিল কুসুম যেন কোনোভাবেই নিজেকে এই বাড়িতে অপাং করতেও মনে না করে। কিন্তু কুসুমের মনে এখনও কোথাও একটা অপরাধবোধ কাজ করছিল। সে ভাবছিল, দেবীমা কি সত্যিই তাকে মন থেকে মেনে নিয়েছেন, নাকি কেবল ছেলের জেদের কাছে হার মেনেছেন। কুসুম একদিন সকালে উঠে যখন রান্নাঘরে গিয়ে সবার জন্য চা তৈরি করছিল, তখন মীনাক্ষী সেখানে এসে হাজির হয়। মীনাক্ষী অত্যন্ত বাঁকা সুরে বলে, কি গো নতুন বৌমা, এখনও কি সেই ড্রাইভারের মেয়ের স্বভাব গেল না? সাত সকালে উঠে হাতাখুন্তি নিয়ে নাড়াচাড়া না করলে কি তোমার দিন চলে না? কুসুম শান্ত গলায় উত্তর দেয়, কাকিমণি, কাজ করাটা তো অন্যায় নয়, আর আমি এই বাড়ির মেয়ে হিসেবে নিজের দায়িত্ব পালন করছি মাত্র। মীনাক্ষীর আগে গজগজ করতে করতে চলে যায়, কিন্তু সে দমে যাওয়ার পাত্রী নয়। সে এবার নতুন চাল চালল। সে জানত ইন্দ্রাণী গাঙ্গুলির নিয়মের ব্যাপারে অত্যন্ত কঠোর। সে গোপনে চন্দননগরের এক পুরনো ব্যবসায়ী বন্ধুর সাথে হাত মিলিয়ে কুসুমের নামে একটি জাল দলিল তৈরি করায়, যেখানে দেখানো হয় যে কুসুম এই বাড়ির সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা করছে। একদিন সকালে যখন সবাই নাস্তার টেবিলে বসেছিল, তখন মীনাক্ষী এক তোড়া কাগজ নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে আছড়ে ফেলে। মীনাক্ষী নাটকীয়ভাবে কাঁদতে কাঁদতে বলে, দিদি ভাই, আমি আগে থেকেই জানতাম এই মেয়েটা ডাইনি। ও শুধু আমাদের সর্বনাশ করতে এসেছে। দেখো, ও লোক দিয়ে আমাদের চন্দননগরের এই পৈতৃক ভিটেমাটি নিজের নামে লিখিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। ইন্দ্রাণী গাঙ্গুলি কাগজগুলো দেখে থমকে যান। আয়ুষ চিৎকার করে বলে ওঠে, কাকিমণি, তুমি কি বলছো এসব? কুসুমের পক্ষে এমনটা করা অসম্ভব। কিন্তু কাগজপত্রের তথ্যগুলো এতটাই নিখুঁত ছিল যে ইন্দ্রাণীও কিছুটা সন্দিহান হয়ে পড়েন। কুসুম তখন পাথর হয়ে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল তার সাজানো সংসারটা আবার তাসের ঘরের মতন ভেঙে পড়বে। সে বারবার করে বলছিল যে সে এসবের কিচ্ছু জানে না, কিন্তু মীনাক্ষী সমানে তাকে অপমান করে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঈশান সেখানে প্রবেশ করে। ঈশানের হাতে ছিল মীনাক্ষীর সেই ব্যবসায়ী বন্ধুর সাথে কথোপকথনের একটি রেকর্ড করা ক্লিপ। আসলে ঈশান আগে থেকেই মীনাক্ষীর উপর নজর রাখছিল। সে জানত যে মীনাক্ষী কুসুমের ক্ষতি করার জন্য ওত পেতে আছে। ঈশান যখন সবার সামনে সেই রেকর্ডিং চালিয়ে দেয়, তখন মীনাক্ষীর মুখ চুন হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মীনাক্ষীকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু কুসুম তখন ইন্দ্রাণীর হাত ধরে বলে, না মা, কাকিমণি ভুল করেছেন ঠিকই, কিন্তু উনাকে বাড়ি থেকে বের করে দিলে আমাদের পরিবারের বদনাম হবে। উনাকে আর একটা সুযোগ দিন। কুসুমের এই মহানুভবতা দেখে ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে জল চলে আসে। তিনি মীনাক্ষীকে ক্ষমা করে দিলেও তাকে বাড়ির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এদিকে গ্রামের বাড়িতে শঙ্কর আর ঠাম্মি কুসুমের খবর পাওয়ার জন্য ছটফাট করছিলেন। আয়ুষ ঠিক করল সে সপরিবারে মালদায় যাবে এবং সেখানে ধুমধাম করে কুসুমকে আবার বিয়ে করবে। চন্দননগরের রাজপুত্র যখন মালদার সেই ধুলো ওড়া পথে বরের সাজে পৌঁছাল, তখন গোটা গ্রাম ভেঙে পড়ল। কুসুমের ঠাম্মি তার নাচ জামাইকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। শঙ্কর আজ বুক ফুলিয়ে সবার সামনে বলতে পারছিল যে তার মেয়ে চন্দননগরের গাঙ্গুলি বাড়ির বড় বৌমা। বিয়ের মণ্ডপে আয়ুষ যখন কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, তখন কুসুমের মনে হল তার দীর্ঘ লড়াই আজ সার্থক হয়েছে।
বিয়ের পর কলকাতায় ফিরে কুসুমর শুধু ঘরের বৌমা হয়ে থাকল না, সে ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের ব্যবসা এবং চ্যারিটি স্কুলের দায়িত্ব নিজের হাতে তুলে নিল। যে কুসুম একদিন ভয়ে কাঁপত, সে আজ শত শত ছাত্রছাত্রীর অনুপ্রেরণা হয়ে উঠল। আয়ুষ আর কুসুমের এই ভালোবাসার গল্পে অনেক চড়াই উতরাই এলেও শেষ পর্যন্ত সততা আর বিশ্বাসের জয় হল। কুসুম প্রমাণ করে দিল যে জন্ম নয়, বরং কর্ম আর চরিত্রই মানুষের আসল পরিচয় নির্ধারণ করে। মীনাক্ষী ও কুসুমের ব্যবহারে ধীরে ধীরে নিজেকে শুধরে নিতে শুরু করল, আর গাঙ্গুলি পরিবারে ফিরে এলো সেই হারানো সুখ আর শান্তি। কুসুম মাঝে মাঝে সেই পুরনো দিনের কথা ভেবে হাসে, যখন আয়ুষ তাকে সাইকেলের পেছনে বসিয়ে মালদার সরু গলি দিয়ে চালিয়ে নিয়ে যেত। সেই দিনগুলোই ছিল তাদের প্রেমের সবচেয়ে সুন্দর মুহূর্ত, যা আজ এক রাজকীয় পরিণতির রূপ নিয়েছে, এবং তাদের এই ভালোবাসা যুগের পর যুগ ধরে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।